সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তবে আজ আমরা আলোচনা করব নির্বাচন কমিশনের দায়িত্ব ও চ্যালেঞ্জ। গতকালকেও আমরা এটি নিয়ে আলোচনা করেছি, আজ এটির দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আমি মোহাম্মদ শাহেদ আপনাদের সাথে রয়েছি। আর আমার স্টুডিওতে দুজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন মাহবুব মোর্শেদ, সাবেক সচিব, আপনাকে স্বাগতম। আমার বাম দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেও স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা জানি যে নির্বাচন কমিশন একেবারেই নবগঠিত নির্বাচন কমিশন, তারা শপথ গ্রহণ করলেন। সামনের দিকে তাদের অনেক চ্যালেঞ্জ, সেই বিষয় নিয়ে আমরা এবং ইতিমধ্যেই বিরোধী শিবির বা সরকার এগুলাকে নিয়ে অনেক কথা বলছে, আমরা এগুলা নিয়ে আলোচনা শুরু করব। আমি জনাব মাহবুব মোর্শেদ আপনার কাছে আসতে চাই। নবগঠিত নির্বাচন কমিশন গঠন করা হলো এবং তারা শপথ নিয়েছেন। শপথের পরে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন, আমি দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমি কাজ করব, এবং সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। এবং তিনি নিজেও বলেছেন, আমার কাছে এটি একটি চ্যালেঞ্জ। কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি যে বললেন ঠিকই, ওরা শপথ গ্রহণ করেছেন নির্বাচন কমিশনাররা, এবং প্রধান নির্বাচন কমিশনার কাজও শুরু করেছেন। এই নির্বাচন কমিশনারদের যে নিয়োগ, এটা নিয়ে অনেক কথা আমরা শুনেছি গত কয়েকদিন ধরে। কিছু বিরূপ মন্তব্য এসেছে। বলা হয় যে সার্চ কমিটি যারা সুপারিশ করে নাম, তারা যে প্রক্রিয়ায় ওরা সুপারিশ করেন সেটা স্বচ্ছ ছিল না। কিন্তু এখন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা কাজ শুরু করেছেন, তারা এখন দায়িত্ব পালন করবেন। আর আমি মনে করি আমাদের সবার এই নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করা দরকার। এই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার, তাদের নিজেদের কাজের স্বার্থে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ। এই যে ইংরেজিতে বলা হয় না, জাস্টিস মাস্ট নট only be done, it must seem to be done. Nirbachan Commission, the Election Commission not only has to be neutral, it has to be seen to be neutral. এই নিরপেক্ষতাটা সবসময় প্রমাণ করতে হবে। এইটা বড় চ্যালেঞ্জ। যারা ওদেরকে বিশ্বাস করতে পারছে না, তাদের আস্থা অর্জন করতে হবে। একটা ইকুইডিস্টেন্ট পজিশন রাখতে হবে, দূরত্ব রাখতে হবে সব দলের সাথে। বিশেষ করে লোকে যেন দেখতে পায় যে সরকারি দলের সাথে নির্বাচন কমিশনের একটা দূরত্ব আছে। আর আমি মনে করি যারা সরকারের মন্ত্রী, তারা নির্বাচন কমিশনকে সাহায্য করবেন যদি তারা নির্বাচন কমিশনের পক্ষে বেশি কথা না বলেন। নিরপেক্ষতা ধরে নিতে হবে তারা নিরপেক্ষ। মাহবুব মোর্শেদ, আমি যদি একটু আপনার কাছে একটু আসতে চাই একটা বিষয়, যে এই যে দুই পক্ষ থেকে বলা হয় নিরপেক্ষ লোক, নিরপেক্ষতা বলতে কি আদৌ কোনো কথা আছে? এখন এইটা আমাদের তো সবারই ভোটাধিকার আছে। দুইটা জিনিস এখানে, একটা হলো একটা ফিলোসফিক্যাল, একটা মেটাফিজিক্যাল ইস্যু, তিনটে বলতে পারি না, একটা এথিক্যাল ইস্যু, আর একটা হলো আরেকটা ইস্যু হলো ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাগম্যাটিক, সিম্যান্টিক্সের এতে। এখন আমার হয়তো লিনিংস থাকতে পারে, বায়াস থাকতে পারে, কিন্তু দ্যাট মাস্ট নট এফেক্ট the performance of my duties, the discharge of my responsibilities. এখন I should be prepared to execute my own kitinkin, আমার একেবারে আপন, তাদেরকেও প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে কঠোর
আমাকে হস্তক্ষেপ নিতে হয়। উদাহরণস্বরূপ বলতে চাই, ভারতে আমরা একসময় একজন নির্বাচন কমিশনারকে দেখলাম, পরবর্তী থেকে কিন্তু উনি অনেকদিন পরে গিয়ে দেখা গেল যে উনি একটি দলের সাথে যুক্ত হলেন, কিন্তু সেই সময় কিন্তু তিনি তার নিরপেক্ষতা বজায় রেখেছিলেন। রাইট, সেটা এখন ওই ফর এ পিরিয়ড অফ টাইম, এইটা হলো ফর এখন আমি অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট, যদিও এখন আমি অবসর গ্রহণ করেছি, কিন্তু আমি তারপরেও চেষ্টা করি পাবলিক ফোরাতে একটা নিউট্রালিটি প্রজেক্ট করতে, নিজের বিষয়ে একটা নিজের একুইডিস্টেন্স ফ্রম পলিটিক্যাল পার্টিজ, এইটা চেষ্টা করি। এখন তারপরেও ফর হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল রিজনস হয়তো সফট কর্নার আছে, কিন্তু ইট শুড নট এফেক্ট দ্য ডিসচার্জ অফ রেসপন্সিবিলিটিস। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি ডক্টর আনোয়ার হোসেন আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন কমিশনের সামনে কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে, বা নির্বাচন কমিশনের, বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশাই বা কি হতে পারে? যে প্রত্যাশা কিন্তু অনেক, আর চ্যালেঞ্জটাও আমি বলবো যে বড় চ্যালেঞ্জ। প্রত্যাশা আছে, প্রাপ্তির জায়গাটাও আমাদের থাকবে। তো দেখুন, যে যদিও সেই 1971 সালে আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হলাম, তারপরে এতগুলো বছর, 45-46 বছর পেরিয়ে যাচ্ছে। তো এই সময়ের মধ্যেও বাংলাদেশে কিন্তু গণতন্ত্র একটা স্থায়ী শেকড় গাড়তে পারেনি, এবং সেটার দায় দায়িত্ব মুখ্যত রাজনীতিবিদদের বটে, ফেইলিংসও আছে। কিন্তু দুঃখজনক ঘটনা যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে 3.5 বছরের মাথায় আমরা জাতির পিতাকে হারিয়েছি, তাকে হত্যা করা হয়েছে, এবং আরো অনেককে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকাণ্ডগুলোর মধ্য দিয়ে যা হয়েছে সেটা বাংলাদেশের কোনো কল্যাণেই আসেনি। তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা, কারণ সেখানে ক্ষমতা এসছে সামরিক সরকার এবং স্বৈর সমরতন্ত্র, এবং তার সঙ্গে আবার নিয়ে আসা হয়েছে ধর্মকে ব্যবহার করা হয়েছে, এবং এই দুটোই ছিল, এই দুটোর বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়। ওইটা ছিল, কিন্তু সেগুলোকে আবার নিয়ে আসার মনে হলো যেন পুরোপুরি আরেকটা পাকিস্তান বানিয়ে ফেলা হলো। আর নির্বাচনের কথা বললাম, যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ইনস্টিটিউশনগুলো, যে ওই যে একটা কথা রটে গিয়েছিল যে 10টা হুন্ডা আর 20টা গুন্ডা, এটাই হলেই নির্বাচন হয়ে যাবে, তাহলে ভোট হয়ে যাবে। এবং সেগুলো আমরা দেখেছি যে কিভাবে সেই 98%। জি নিশ্চয়ই। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আব্দুল লতিফ কুরেশি, শাহবাগ, নোয়াখালী থেকে বলছি। আমি মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখে আসছি দীর্ঘদিন যাবৎ বিএনপি যখন ক্ষমতা ছিলেন তখন কে এম হাসান এবং 1,40,00,000 ভুয়া ভোটার নিয়ে আজিজ মার্কা একটা নির্বাচন করতে চেয়েছিলেন বিএনপি সরকার তৎকালীন। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে জিতলে নিরপেক্ষ, নির্বাচনে হেরে গেলে নিরপেক্ষ নয়, এর সমাধান কি? মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। উনি একটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। নির্বাচনে জিতলে, এটি আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে জিতলে তারা খুব বাহবা দেন, আর না জিতলে তারা কিন্তু এটি থেকে হয়তো আমাদের কথার মধ্য দিয়ে তিনি তার উত্তরটা পেয়ে যাবেন যিনি দর্শক। তো আমি যে কথাটা বলছিলাম, ওই একটা অবস্থা থেকে আমাদেরকে যে গণতন্ত্র বিনির্মাণ করা, গণতন্ত্রের শেকড়কে শক্ত মাটিতে প্রথিত করা, সে ধরনের একটা চ্যালেঞ্জের মুখে আমরা আছি। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে কিন্তু একসময় এসছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এর মধ্য দিয়ে কিছু আমরা তার নির্বাচনও হয়েছে, ভালো মন্দ মিলিয়ে কিছু ফলাফল দেখেছি। কিন্তু একটা জিনিস হয়েছে যে এই ব্যবস্থাটাও একটা যে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে কিন্তু আসেনি, যে কারণ এটার একটা বড় রকমের একটা কি বলা যায় গলদি বলবো, সেটা হচ্ছে আমাদের যে সংবিধান, সেই সংবিধানের সঙ্গে এটা সাংঘর্ষিক হয়ে গেছে, কারণ তাদের কোনো নিজেদের কোনো জবাবদিহিতা নেই এই তত্ত্বাবধায়ক সরকারের। তো এমনি একটা অবস্থায় আমরা যেটা দেখলাম যে 11 সরকার এসছে, যে সেটাও তত্ত্বাবধায়ক সরকারের নামেই, কিন্তু তারা দেশ শাসন করেছে 2 বছর। এবং এটা একদম পরিষ্কারভাবে আমি বলতে পারি, আমার মনে হয় আমাদের মোর্শেদ হয়তো একমত হবেন, যে তারা কিন্তু একটা
দীর্ঘস্থায়ী সামরিক শাসন চাপিয়ে দেওয়ার জন্যই ওই তত্ত্বাবধায়ক সরকারের সেই সময় আপনাদের একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে আপনার একটি বড় ভূমিকা ছিল। না যে জি আমরা হয়তো জি, তো সেটা কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। আমরা যেটাকে বলে স্কোয়ারলি, যে কথাটা বলে আমরা স্কোয়ারলি আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং তার মধ্য দিয়ে পরে নির্বাচন হয়েছে। এবং সেই নির্বাচন একজন যে প্রশ্ন করলেন সেনবাগ থেকে ভদ্রলোক, যিনি বললেন যে আমাদের 1 কোটির উপর ভুয়া ভোটার ছিল। এবং সেই তবে আমি এই ক্ষেত্রে এই কথাটাও সাথে সাথে বলবো যে এবং যে এই যে সেনা চালিত তত্ত্বাবধায়ক সরকার, তাদের কিন্তু সুকর্মও ছিল। যেমন ধরুন আমাদের যে ন্যাশনাল আইডি তারা করেছেন, ভোটার কার্ড করেছেন, এবং তার মধ্য দিয়ে সেই যারা ঠিক ভোটার নন তারা যে বাদ পড়ে গেছেন, এবং তার কারণে যে একটা সুষ্ঠু নির্বাচনে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি। যাই হোক, এর মধ্য দিয়ে আবার ছিল, হ্যাঁ সেটাও ছিল, অনেক ছিল, সেগুলি তো ছিলই। আমাদের 2 বছর কিন্তু আমরা অনেক পিছিয়ে গিয়েছি, এবং সেই সময় তাদের যে বিষয়গুলো যে দুর্নীতির ব্যাপারে তারা ধরছে, কিন্তু পরে দেখা গেল তারা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্তই হয়ে পড়ছে। যাই হোক, কিন্তু এর মধ্য দিয়ে যে সরকারটি এলো আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, এই সরকার এসে তারপরে সেটা তো সবাই গ্রহণই করেছেন যে একটা স্বচ্ছ নির্বাচনই হয়েছিল, এবং তার মধ্য দিয়ে 70-এর নির্বাচনের পরে আরেকটা নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এলো, এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এলো আমাদের সংবিধানে। সেই পরিবর্তনগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অবসান হলো, এবং অন্যদিকে ওই যে অবৈধ পথে ক্ষমতা গ্রহণ অসাংবিধানিক, সেটা একেবারে শক্ত হবে, এটা একেবারে চূড়ান্ত শাস্তি। তার মধ্য দিয়ে কিন্তু এখন এই ব্যবস্থা, যেটা বিএনপি জামাত তারা কিন্তু এটাকে বন্ধ করবার জন্য তারা নির্বাচনে আসেনি। যেহেতু জামায়াত অংশগ্রহণ করতে পারবে না, সেই জন্য বিএনপিও আসেনি, এবং হয়তো তারা এখন মনে করছেন যে তাদের বেগম খালেদা জিয়ার সেই সিদ্ধান্তটি সঠিক ছিল না, এবং তারা 83 দিন দেশে নানা ধরনের আমরা দেশকে একটা ধ্বংসযজ্ঞের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি। ডক্টর আনোয়ার হোসেন, আপনার সাথে এই প্রসঙ্গে যদি একটু যোগ করতে চাই, যে জামাত আসেনি দেখে বিএনপি আসেনি, বা বিএনপি আসেনি দেখে জামাত আসেনি। জামাত তো এখন আসার সুযোগও নাই, যেহেতু তারা কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। জামাতের যে জঙ্গি কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি, সেই একই জিনিস যদি এখন বিএনপি তাদেরকে ধারণ করে যদি সামনের দিকে রাজনীতি করতে চায়, সেটি তো আমাদের জন্য বিপজ্জনক। সেটা বিপদ হবে। তবে এই যে ধরুন যে আমি শুরু করেছিলাম যে বাংলাদেশে গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ দিতে হলে যে আমাদের কতগুলো মৌলিক বিষয়ে একমত হওয়া দরকার। আপনি নিরপেক্ষতার কথা বলছিলেন এবং বলছিলেন যে আসলে ওকে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে একটু আসে, একটা বিরতি নিয়ে। জি নিশ্চয়ই, আমি আসছি একটু বিরতি নিয়ে। দর্শক, আমি একটি প্রথম পর্বের বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব আনোয়ার হোসেন, আপনি বলছেন। আমি শেষ করে দিই কথাটা, হয়তো একটু বেশি হয়ে বলে ফেলেছি। সেটা হচ্ছে যে এই যে আমি সংবিধানের কথা বলছিলাম, যে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হয়েছে, এবং তারপরে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার নয়, অথবা এভাবে বলি যে কোনো যে জবাবদিহিতামূলক সরকার নয়, এই ব্যবস্থাটা আর হবে না। অন্যান্য দেশে যেরকম ব্যবস্থা আছে সেরকমই একটা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হবে, এবং সেই নির্বাচন যেন স্বচ্ছ হয়, অংশগ্রহণমূলক হয়, ব্যাপক মানুষের, এবং সুতরাং সেখানে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান হবে নির্বাচন কমিশন। সেটি তাদের চ্যালেঞ্জ হবে, এবং চ্যালেঞ্জ হবে, এবং কিন্তু সরকারেরও কিন্তু তাদের প্রতি একটা পূর্ণ সহযোগিতা রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা একটা ভালো দিক দেখেছি যে অবস্থানে যেমন বিএনপি ছিল, কিন্তু তারা তাদের অবস্থান থেকে অনেক সরে আসতে আমি বলবো বাধ্য হয়েছে। যেভাবেই হোক তারা কিন্তু যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন হোক সে কথাও তারা বলেছে, এবং এই ক্ষেত্রে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগটা নিয়েছেন তার ফলে একটা যে কি বলা যায় একটা সিরিজ অফ টক এবং আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলো, সেটার মধ্যে দিয়ে আপনার কাছে আবারও ফিরি। আমি একটু মাহবুব মোর্শেদের কাছে যেতে চাই, যে এই যে নির্বাচন কমিশনকে নিয়ে একটি আইনের কথা কিন্তু যখন মহামান্য রাষ্ট্রপতির সাথে দলগুলো আলোচনা করে, আওয়ামী লীগও যখন তারা আলোচনায় যায়, তারা কিন্তু এই আইনের কথাটি বলেছিলেন, এবং আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে যদি আইন তৈরি করা যায় তাহলে হয়তো ভালোই হতো।
কিন্তু এই আইন যদি এই সংসদে তৈরি হতো বা মাননীয় প্রধানমন্ত্রী যদি উদ্যোগ নিয়ে হতো, যেহেতু বিএনপির কোনো পার্টিসিপেটরি নাই এখানটা, এটিকে তার একটি কালো আইন বলে হয়তো বা চালিয়ে, কিন্তু আইনের প্রয়োজনীয়তা কি কতটুকু আছে নির্বাচন কমিশনের? আমি মনে করি অবশ্যই আইন দরকার। কেন, আমার মনে হয় সুস্পষ্ট কিছু, ক্লিয়ার কিছু গাইডলাইন্স থাকা দরকার। আইনের ভিত্তিতে একটা ইলেকশন, যেমন আমাদের ক্রিমিনাল প্রসিজার আইন আছে, সিভিল প্রসিজার আইন আছে, ইলেকট্রাল প্রসিজারের আইন দরকার। সুস্পষ্ট একেবারে কিছু ডাইরেক্টিভস দরকার, যেভাবে দ্য ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট ইটস বিজনেস। এ ব্যাপারে আমার মনে হয় আইন হলে ভালো হতো। যদি একটা অর্ডিন্যান্স করা যেত, সেটা হলেও আমার মনে হয় মন্দ হতো না। পরে আরও ওটাকে আরও হেয়ার স্প্লিটিং করে, আরও রিফাইন করে, আরও পলিশ করে একটা আইন হতে পারত। আর এই আইন করার জন্যে শুধু সংসদে আলোচনা সীমিত না রেখে জেনারেল পাবলিকের মাঝে মনে হয় আলোচনা করা যেতে পারত। আর আমার মনে হয় এখনো সময় আছে এই আইন করার। আর এই আইনের ব্যাপারে একটা ব্রড কনসেনসাস, একটা যদি এই ভিত্তিতে যদি আইন করা হয়, আমার মনে হয় ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচন নিয়ে কন্ট্রোভার্সি কম হবে। তো একটা গাইডলাইন আমরা বলতে, দেখেন এবারে যখন মহামান্য রাষ্ট্রপতি যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেন, আলোচনার পরে কিন্তু তিনি এককভাবে সিদ্ধান্ত নিলেন না, তিনি একটি সার্চ কমিটি গঠন করলেন এবং সেই সার্চ কমিটিকে স্বচ্ছ রাখার জন্য কিন্তু তিনি প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চাইলেন এবং প্রধান বিচারপতির সহযোগিতায় দুইজন বিচারপতি দ্বারাই কিন্তু সার্চ কমিটি গঠন করা হলো। তাহলে এই জায়গাগুলো যদি একটি আইন থাকতো, তাহলে হয়তো বা আমরা একটি গুড গাইডলাইন হয়তো বা পেতাম। তাই কেন, খুবই ভালো উদ্যোগ হতে পারে, কিন্তু এটা দিস ওয়াজ এ ভেরি, যাকে বলে অ্যাডহক ডিসিশন। এটা ইট ওয়াজ সামথিং, মানে সামথিং দ্যাট হি ইনভেন্টেড। It was the invention of the president or people who advised him. তো যাই হোক কি, কিন্তু এটা থাকলে যখন একটা আইন যখন প্রণয়ন করা হয়, when a law is framed, তখন এতে সুযোগ আছে ফর আফটার থট, সুযোগ আছে ফর ডিসকাশন, সুযোগ আছে ফর একটা অপোজিট ভিউ, সেইগুলোকে নিয়ে তারপরে একটা রিফাইন্ড প্রোডাক্ট আমরা নিয়ে আসা সম্ভব হতো। জনাব মাহবুব মোর্শেদ, আপনি দীর্ঘদিন সরকারি আমলা ছিলেন এবং খুব সাকসেসফুল আমলা ছিলেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে নির্বাচন কমিশন যত স্বচ্ছতাই তারা হোক না কেন, যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে, নির্বাচন কমিশন তার স্বচ্ছতা কতটুকু ধরে রাখতে পারবে? এখন নির্বাচন কমিশন আমার মনে হয় যদি সত্যি নিরপেক্ষ হয়, তাহলে স্বচ্ছতা রাখতে তারা সক্ষম হবে। আমিও কথা বলছি না। এখন ধরেন বিএনপি কোনো কারণে গতবার নির্বাচন কমিশনে তারা নির্বাচন অংশগ্রহণ করেনি, এখানে প্রধান নির্বাচন কমিশনের কি ভূমিকা ছিল? আমি যেটা বলতে চাই, এইখানে যদি কেউ না করে সেটা অন্য ব্যাপার, কিন্তু নির্বাচন আর লোকে নাও করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনে যারা কমিশনার হন এবং যিনি প্রধান নির্বাচন কমিশনার হন, তারা শপথ নেন, সংবিধান অনুযায়ী তারা কাজ করবেন। তারা ওই কাজটা যদি সঠিকভাবে করেন, তাহলে আমার মনে হয় বিতর্কিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এই দেশে যতগুলো নির্বাচন হয়েছে, এই নিয়ে কিছু না কিছু সমালোচনা এসছে, তারপরে কাজ চলেছে। আরেকটা আমি জিনিস বলতে চাই, যে টু এক্সপেক্ট এনিথিং পারফেক্ট, এইটা ইজ অলসো, আমি বলতে পারি লিটল রিডিকুলাস। কারণ আমাদের গণতন্ত্রটা, ডেমোক্রেসি হ্যাজ প্রোগ্রেসড থ্রু ট্রায়াল অ্যান্ড এরর। এই ভুল করে এই হজট খেয়ে ডেমোক্রেসি এগিয়ে গেছে। ডেমোক্রেসি ওয়াজ নট সামথিং দ্যাট ওয়াজ রিভিলড বাই গড। ওটা ইট ওয়াজ নট লাইক দ্য 10 কমান্ডমেন্টস, মাউন্ট সাইনাই থেকে নেমে আসেনি।
democracy is democracy, even the advanced democracies, তারাও কিন্তু they are carrying out a series of continuous experiments. এটা একদিকে যেরকম কন্টিনিউইটি আছে, কনস্টিটিউশনাল কন্টিনিউইটি, কিন্তু অনেক ইনোভেটিভ, অনেক নতুন জিনিস আসছে। টেকনোলজি জিনিসকে না, টেকনোলজি ইজ অলসো চেঞ্জিং অনেক কিছু। এখন টেকনোলজির মাধ্যমে অনেক, এখন যদি একটা ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে একটা পোলিং সেন্টারে, সেখানে যদি থাকে সিসিটিভি ক্যামেরাস থাকে আর বাইরের লোকে দেখতে পায়, এখন দ্যাট অটোমেটিকলি ভায়া টেকনোলজি আপনি কিন্তু ইউ আর অ্যাডভান্সিং এইটার এই যে ইউ আর অ্যাডভান্সিং ট্রান্সপারেন্সি আরো স্বচ্ছভাবে হচ্ছে। আমি মানে দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, দেয়ার আর সেভারাল আদার্স। মানে ওটা অনেক সময় মানে অনেক প্র্যাকটিক্যাল মেজার্স নেওয়া যেতে পারে if the election commission is imaginative, if it is innovative, ওরা measures নিতে পারে যার মাধ্যমে at least ওরা নিজেদের ট্রান্সপারেন্সি ব্যাপারে they can defend themselves. আমি যদি আপনার সাথে একটু সংযোজন করতে চাই, যে দেখেন নির্বাচন কমিশনের বর্তমান যে কাঠামো, তাদের যে লোকবল, তারা কি এটিকে আপনি কি মনে করেন এখনো কি ব্যাপক হারে সেরকম তারা গড়ে উঠেছে ইনস্টিটিউশন হিসেবে? কারণ এখনো কিন্তু নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে, এখনো ডিসির উপরে নির্ভর করতে হয়, এখনো তাদেরকে প্রশাসনের উপর নির্ভর করতে হয়। তাদের সেই কাঠামোটা কি গড়ে উঠেছে বলে আপনি মনে করেন? দেখুন, there will always be a shortage of manpower. আমার মনে হয় হ্যাঁ, হয়তো কিছুটা আর একটু এক্সপ্যানশন হতে পারে, একটু একটা কিছু মানে এটার ব্যাপারে এটা কিছু ইনলার্জমেন্ট হতে পারে ম্যান পাওয়ারের, কিন্তু আমাদের দেশে অ্যান্ড ইন ইন্ডিয়া এইভাবে কিন্তু the police, প্রথমে the deputy commissioner in his capacity as district magistrate, তারপরে পুলিশ, ইভেন ডিফেন্স ফোর্সেস, তারা প্রত্যেকেই তাদের এইটা কিন্তু it is মানে একটা অর্গানাইজেশন, এটা is a composite program. Right. The election program is a composite program. সেই জন্য এখানে পার্টিসিপেশন অনেকের, একাও করতে পারবে না, সরকারও একা করতে পারবে। এইটা election commission is a commission. It is a constitutional body. এদের অত লোক লস্কর পায়ক পেয়াদা থাকার কথা না। It cannot have its own independent police force or its own হয়তো কিছু হয়তো ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট থাকতে পারে এই কমিশনের নিয়ন্ত্রণে, কিন্তু it will have to depend on the civil administration, the police, the judiciary. প্রত্যেক স্টেজে it has to be supported, it has to be assisted, it has to be assisted. আর প্রত্যেকের কিন্তু সেইখানেও এইখানে একটা আছে, যতই ক্ষমতা দিন না কেন এইটা ইলেকশন কমিশনকে আদায় করে নিতে হবে। ইট উইল নট কাম আপনার সোনার থালা বা রূপোর থালায় দিলে হবে না। এইখানে ইউ ক্যানট ডিমান্ড কোঅপারেশন, you have to command cooperation, আর সেইটা চাবুক মেরে না, ওটা ইন্টিগ্রিটি আর ওটা ইন্টিগ্রিটির কনস্টিটিউশনকে ব্যবহার করে ইট ইজ পসিবল দ্যাট যেভাবে ইউ ক্যানট ডিমান্ড রেসপেক্ট বাট কমান্ড রেসপেক্ট, একইভাবে ইউ ক্যান কমান্ড কোঅপারেশন আর আদায় করে নেওয়া সম্ভব কমিশনের, যেভাবে ইন্ডিয়াতে মিস্টার সেশন করেছিলেন। আমি আপনার কাছে আবার ফিরি, আমি একটু যদি আমি একটু জিনিস জানতে চাই। দেখেন 5ই জানুয়ারি ইলেকশনে যে প্রাক্তন যিনি সিইসি ছিলেন তাকে আমরা সবাই দায়ী করে, সেদিন 5ই জানুয়ারি তার ইলেকশন কন্ডাক্ট করা ছাড়া তার আর কি উপায় ছিল? নাহলে তো সেদিন গণতন্ত্র মুখ থুবড়ে পড়তো। অবশ্যই এটাতে আমি সম্পূর্ণ আমি আপনার কাছে আবার আসবো। যে এটা তার করতে হতো ওই সাংবিধানিক বাধ্যবাধকতা।
এবং সেটার জন্যই করতে হবে। এবং সেটার বিপদটা ছিল যে এটা যদি চলতে থাকতো এভাবে, তাহলে আবার হয়তো আমাদের 1-11 মতো আরেকটা অসাংবিধানিক। সুতরাং আমি বললাম যে আমরা বেঁচে গেছি একদিন, এবং সেটার দায় আপনার সাথে শেয়ার করি যে দেখেন 5ই জানুয়ারি ইলেকশনের আগে বা আগে সিইসি কিন্তু বা আগে ইলেকশন কমিশন বেশ কয়েকটি ইলেকশন কন্ডাক্ট করেছিল সিটি কর্পোরেশনে। সেখানে কিন্তু বিরোধী শিবিররা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছেন। পরবর্তী সময় 5ই জানুয়ারি ইলেকশনের পরে কেন জানি না কোন রাজনৈতিক দলগুলো তাদের সাথে কোঅপারেশন করলো না, এবং ফাইনালি আমরা নারায়ণগঞ্জ ইলেকশনে দেখলাম ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল ইলেকশন। এইখানে কি আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো পার্টিসিপেটরি নির্বাচন কমিশনকে কাজ করার কিছুটা উইল ফোর্স বাড়ায়? আমার তো মনে হয় যারা মারগুম মোর্শেদ যে তার যুক্তিগুলো দিচ্ছিলেন যে আমাদের যে নির্বাচন কমিশনকে জনগণের প্রত্যাশা মাফিক যে একটা পারঙ্গমতা যদি দেখাবার জন্যে যা যা করা দরকার, যে কথাগুলি বলছিলেন, সেটার সাথে তো অনেক বিষয় যুক্ত। এবং আমরা তো দেখলাম যে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই বিএনপি কিংবা জামাত তাদের এত প্রশ্ন ছিল, প্রশ্ন না একেবারে প্রবল বিরোধিতা। সেখানে এই নির্বাচন কমিশনের সর্বশেষ যে তাদের অধীনে যে নির্বাচন নারায়ণগঞ্জের, সেটা তো সবাই এক বাক্যেই স্বীকার করেছেন। এটি নিয়ে আপনার কাছে ফিরে একটি বিরতিতে যাই। আমি দর্শক একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। ডক্টর আনোয়ার স্যার, আপনি বলছিলেন যে আমরা 5ই জানুয়ারি ইলেকশনে সেদিন যদি আমরা ইলেকশনটি না করতাম, গণতন্ত্র মুখ থুবড়ে পড়তো, হয়তো আমরা একটি 1-11 মতন আরেকটি সরকার আমরা দেখতে পেতাম। তো সেদিন আসলে প্রধান নির্বাচন কমিশনের করার কিন্তু কিছু ছিল না, এই কথা। জি হ্যাঁ, এবং তারপরে তো সর্বশেষ যে নির্বাচনটি এই যে নারায়ণগঞ্জে হলো, তার মধ্য দিয়ে এবং তারপরে যে আমাদের রাকিব কমিশন তাদের সময় শেষ হলো। সুতরাং এর তারপরে তারা একটি ইলেকশন করেছে, জেলা পরিষদের একটি ইলেকশন করেছেন। কিন্তু সব এই যে আমাদের যে এক্সারসাইজ গুলো হচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগুচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলছেন যে আমাদের সামনের যে নির্বাচন আছে, যেটা 18 সালের শেষে হবে, 19 সালের আগে সে নির্বাচনটি যেন প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়, একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং জনগণও সেই ধরনের একটা নির্বাচন প্রত্যাশা করে। সেটাকে সামনে রেখেই কিন্তু আমাদের যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবার বিষয়টা সামনে এসেছিল, এবং নির্বাচন কমিশন হয়েছে। এবং আমি বলবো যে আমরা যে ধাপে ধাপে একটু সামনের দিকে এগোচ্ছি, সেটারই আরেকটা দিক হচ্ছে। জি জি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, কেটে গেছে বোধহয়। সুতরাং সেই আমাদের সেই যে পথ চলা বলবো, মানে গণতন্ত্রের পথে পথ চলা, সেই পথ চলাতে এখন এই নির্বাচন কমিশনটি এসছে। একটা কথা বলতে চাই, সেটি হলো যে আমি নিজেও কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে, একটা জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে আমি নিজেও কিন্তু সংলাপে গিয়েছি, এবং আমি একটা আর্টিকেল লিখেছিলাম, এবং সেখানে আমি বলেছি যে কেন আমি রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করছি, যে বাংলাদেশে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন মনে করছি, যে ওই যে মানে উই হেট পলিটিক্স, এই যে একটা কথা হয়ে গেছে, এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে, এবং সেটাও একটা আমি নিজেকে হ্যাঁ করতে হবে। এবং সেখানে যে কথাগুলি আমরা বলেছি, সেটা হলো ওই ধরনের নিরপেক্ষতা নয়। নির্বাচন কমিশন কিংবা এমনকি সার্চ কমিটি, তাতে যারা আসবেন তাদের প্রত্যেককেই কিন্তু হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় যাদের আস্থা আছে, এবং আমাদের যে 4টা মূল নীতি আছে আমাদের সংবিধানের। জি জি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, জি দর্শক বলছি মৃত্যু থেকে। আমি আপনাদের বক্তৃতা যা বলছেন মতামত আমি শুনতে পাচ্ছি, এবং আমি এটা ফলো করছি। মরহুম ঈশ্বর সাহেব, উনি আমার স্যার ছিলেন, ওনাকেও আমি সম্মান করছি, আর পাশে দিকে আছেন উনিও। আমার শুধু একটা কথাই থাকবে যে আমরা তো ভোটিং সিস্টেম, যেটা আমাদের জননেত্রী সাজেস্ট করেছেন, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ আমাদের দেশের লোকেরা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারছে, বিল, ইলেকট্রিক বিল, এগুলো সব পেমেন্ট করতে পারছে। তো আমি যদি মনে করি যে ই ভোটিংটা চালু হয়,
আমরা যে মনে মনে ভাবছি যে ভোটের কারচুপি, সেটা আমার মনে হয় 95% কমে যাবে। আমি আশা করি যদি এটাকে স্বচ্ছতার ভিতরে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি বলছিলাম যে আমাদের এই নির্বাচন কমিশন কিংবা সার্চ কমিটিতে আমাদের যে সংবিধানের 4টা মূলনীতি আছে তাদের প্রতি একেবারে আস্থা আছে, তারাই আসবেন, তার বাইরে নয়। সুতরাং সেই দিকে কিন্তু আমরা যদি বলি নিরপেক্ষ, এবং তিনি সব দিকেই নিরপেক্ষ, মানে তার কাছে জামাত কিংবা অন্যান্য দল সমান, সেটা হবে না। এবং আমি বলবো যে নির্বাচন কমিশনটা হয়ে গেছে, এদের মধ্যে তো কেউ নেই, নিশ্চয়ই কেউ আমরা বলবো না যে তারা আমাদের বাংলাদেশ বিরোধী কোনো কেউ আছেন কিংবা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো অবস্থানে আছেন, সেটা কিন্তু নেই। এখন এখানে ওই যে আমাদের যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তিনি একটা কিন্তু কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে বেগম খালেদা জিয়া হয়তো খুবই সন্তুষ্ট হতেন এখানে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার যদি কোনো লোক যদি এখানে আসতো তাহলে হয়তো, কিন্তু সেটা তো আসলে হবে না, আমরা চাইবো না। এখন এই অবস্থায় আমাদের যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এই নির্বাচন কমিশনটা যদি সফল হতে হয়, এককভাবে হবে না। এটাতে আমরা যে এখানে যে ইতিমধ্যে যে আলোচনাগুলো হয়ে গেছে, সেই সবারই একটা এখানে অংশগ্রহণ থাকবে, সবারই কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হবে। আমি আপনার কাছে আবারও ফিরবে, যারা মানব মোর্শেদ আপনার কাছে আসতে চাই। দেখুন, নির্বাচন কমিশনকে নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক তর্ক করছি, বিতর্ক করছি। আসলে নির্বাচন কমিশনের কাজটি কিন্তু নির্বাচন কমিশনকেই করতে হবে, এবং তাদের যে সামনের দিকে যে চ্যালেঞ্জ 2018 বা 19 সালে যে ইলেকশন, সেটিকে তাদের কন্ডাক্ট করতে হবে। এবং সর্বোপরি আমরা তাদের প্রথম পরীক্ষা দেখতে চাই যে আগামী কাল বা পরশু বোধহয় রাঙ্গামাটিতে একটি ইলেকশন আছে, তারা সেই ইলেকশনে কাজ করবে, এবং সেখানে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তা এই যে আগামী ইলেকশনে যে এখন বিএনপি একটি নতুন বায়না ধরেছে যে তারা সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে গিয়ে সহায়ক সরকার একটি কথা বলছে, এটিকে তারা কিভাবে ফেস করবে বলে আপনি মনে করেন? আমি এই ব্যাপারে রেসপন্ড না করে, উত্তর না দিয়ে আমি বলতে চাই যে এখন পৃথিবীতে সব সময় there will be changes, পরিবর্তন আসবে। 2000 বছর আগে বলে গিয়েছিলেন গুরু হেরোডোটাস, only change is real, permanence is an illusion। সবসময় পরিবর্তন আসবে। আমাদেরকে আমরা একদিকে নতুন আইডিয়াস, নতুন কনসেপ্টস গ্রহণ করতে হবে। হ্যাঁ, সেগুলোকে দে হ্যাভ টু বি কনসিস্টেন্ট উইথ প্রিন্সিপালস ইনশ্রাইন, যে কনস্টিটিউশনে, সংবিধানে যে নীতিগুলো আছে সেটার সঙ্গে কনসিস্টেন্ট হতে হবে, সেটার ইনকনফর্মিটি হতে হবে। এখন অনেক সময় কিছু আর্কেইক, যেটা অবসলিট কিছু জিনিস থেকে যায়। আমেরিকান ডেমোক্রেসি একটা পুরাতন ডেমোক্রেসি, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করলাম সার্টেন ডেফিসিয়েন্সিস, সার্টেন ডিফেক্টিভ প্রসিজার্স, যেভাবে মানে একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে ইলেকট্রাল কলেজের মাধ্যমে পপুলারলি যে যার পপুলার সাপোর্ট বেশি, সে কিন্তু তিনি আটকে যাচ্ছেন ইলেকট্রাল কলেজের কারণে। তো এই ধরনের আমরা একটি বিরতির পরে আপনার কাছে আবার আসবো। আমি দর্শক একটি নিয়ম মাফিক বিরতিতে দিতে হচ্ছে, বিরতির থেকে ফিরে আবার আলোচনা ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পর। আমি জানা মানব মোর্শেদ, আমি আপনার কাছে ছিলাম। আমি একটি জিনিস, দর্শকও একটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ ই ভোটিং সিস্টেম, এটি কিন্তু কয়েকটি টেস্ট অ্যান্ড ট্রায়াল পদ্ধতিতে কিন্তু সরকার শুরু করেছিল। ই ভোটিং আমরা যেটা দেখেছি যুক্তরাষ্ট্রে দেখেছি বা আমরা অন্যান্য জায়গায় দেখেছি, এটি কিন্তু তার আগের থেকে শুরু করে পরে পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ আছে, এবং খুব কম সময়ে কিন্তু এই ভোট কাউন্ট করার সুযোগ আছে। এই ই ভোটিং সিস্টেমটা কি বর্তমান নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন? আমার মনে হয় we have to make use of টেকনোলজিকে অপটিমালি ব্যবহার করতে হবে। we have to একটা পুরো মাইলেজ নিতে হবে। তবে টেকনোলজি ক্যান বি ম্যানিপুলেটেড, এই ব্যাপারেও আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যেন ম্যানিপুলেশন না হয়। এই ব্যাপারে again I'm not
আমি এটা নিটিগ্রিটির দিকে যাচ্ছি না, আমি খুঁটিনাটি নিয়ে আলোচনা করব না, কিন্তু যে জিনিসটা বলছিলাম সেইটাতে ফিরে যাচ্ছি। আমাদের অবশ্যই টেকনোলজি আরও দরকার হলে অনেক ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি, আর আর ই ভোটিং তো অবশ্যই। কিন্তু আমি যেটা বলছিলাম, আমাদেরকে এই যে নতুন আইডিয়াস, এইটা অ্যাকসেপ্ট করতে উই হ্যাভ টু বি। এখন ঠিক আছে, যদি কেউ প্রস্তাব করে, এখন উই শুড নট থ্রো ইট আউট, আমাদের বসে আলোচনা করা দরকার, প্রোজ অ্যান্ড কনস দেখে, ইফ ইট ওয়ার্কস। সেই জন্যে আমার মনে হয় জাস্ট টু কাস্ট এ সাইড, এখন আমাদেরকে দেখতে হবে যে কনস্টিটিউশন এর সঙ্গে ওটা কনসিস্টেন্ট কিনা আমাদের সংবিধানের সাথে, সেটা দেখতে হবে। আর কিন্তু উই হ্যাভ টু অ্যাকসেপ্ট নিউ আইডিয়াস। আর যেটা আজকে যেটা মনে হবে যে ভেরি সাউন্ড, হয়তো কিছুদিন পরে দেখা যাবে যে দুর্বলতা আছে। আমাদের এই প্রসেসটা কিন্তু আমাদের প্রসেসটা চলতেই থাকবে। আরও আমরা মানে হোয়াট ইজ গুড টুডে উইল নট বি গুড এনাফ টুমরো। সেটা আমাদের সবসময় আরও কীভাবে উন্নতি আনা যায়, কীভাবে ইমপ্রুভ করা যায়, এই ব্যাপারে আমাদের আই থিঙ্ক উই হ্যাভ টু মেক এন এফর্ট। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে ডক্টর আনোয়ার হোসেন, আমরা এই নির্বাচন কমিশনকে দায়িত্ব নেওয়ার থেকে শুরু করে যে কথাটি দিয়ে আমি আপনার কাছে শুরু করেছিলাম, চ্যালেঞ্জ, এবং নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে মহামান্য রাষ্ট্রপতি বসেছেন, তারাও বসে একটি জায়গায় সমাধান করে, কারণ আজকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের নির্বাচন সময় কোনো সহায়ক সরকার বলতে যে সরকারটি এখন রয়েছে তারাই রুটিন ওয়ার্ক করবে। গতকালকে মাননীয় মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে 5ই জানুয়ারিতে যে সুযোগটি বিএনপিকে দেওয়া হয়েছিল সেই সুযোগ হয়তো আর দেওয়া হবে না, কারণ সেই সুযোগটি তারা প্রত্যাখ্যান করেছে, নতুনভাবে তাদেরকে আর সুযোগ দেওয়ার কোনো কিছু নাই। তো এই সার্বিক মনে করে আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশন সামনে ইলেকশনটিকে কিভাবে কন্ডাক্ট করবে, বা পরপর অনেকগুলো ইলেকশন তাদের সামনে রয়েছে, তারা কিভাবে এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে জনগণের মূল প্রত্যাশা কি। জনগণের প্রত্যাশা হচ্ছে একটা স্বচ্ছ নির্বাচন, এবং সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই নিরপেক্ষ ভাবেই সে নির্বাচনটি পরিচালনা করতে হবে, এবং সেখানে যথেষ্ট, যেটা মাহবুব বলছেন, কমান্ড করতে হবে। এবং তার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই চ্যালেঞ্জ কিন্তু শুধু নির্বাচন কমিশনের নয়, সেই চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশ সেই গণতন্ত্রকে যদি দাঁড়াতে হয়, তাহলে ওই যে সাইকেলের দুটো চাকাই যেমন দরকার, সরকার এবং শক্তিশালী বিরোধী দল, এবং সেই ধরনের একটা ব্যবস্থা করবার জন্যে সেটাকে সামনে রেখে আমাদের যদি নির্বাচন কমিশন কাজ করে, আমি মনে করি অবশ্যই বাংলাদেশে যে আমাদের যে প্রত্যাশা মাফিক একটা নির্বাচন, যে সেই ধরনের নির্বাচনই আমরা পাবো। আপনার কি মনে হয় স্যার, একদম শেষ 1 মিনিট যদি আমি আশা করব, আমি একজন অপটিমিস্টিক লোক, পেসিমিস্ট না, আমি আশা করব আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন পাবো। আমাদের দেশের লোক তারা নিজেদের নিজেদের সরকার তারা নির্বাচিত করতে পারবে, নিজেদের পছন্দের সরকার। আমি আশা করি সেটা পারবে। আমি বিশ্বাস করি আমাদের যে নরবরী গণতন্ত্রের কথা আনোয়ার একটু আগে বলল, সেই গণতন্ত্রের ভিত্তি আরো মজবুত হবে, আমরা এগিয়ে যাব। আমি একদম শেষ 1 মিনিটে আপনার কাছে, 1 মিনিট ঠিক না, 30 থেকে 40 সেকেন্ডে যদি আপনার কাছে আমি জানতে চাই, নির্বাচন কমিশন একটি কনস্টিটিউশনাল পোস্ট, আমরা টক শোতে বসে বা বিভিন্ন ফোরামে যখন এই কমিশনটিকে আমরা মেরুদণ্ডহীন বলি, তখন আমরা জাতি হিসেবে আমাদের নিজের কাছেই খারাপ লাগে। তো এইটিকে মেরুদণ্ডহীন না বলে মেরুদণ্ড শক্ত করার যে উপকরণগুলো আছে, সেগুলো কি কি করলে নির্বাচন কমিশন আসলে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারবে? প্রথম কথা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক, এবং যারা এই কথাগুলি বলেন তারা হয়তো আগে ভাগেই সেই ক্ষেত্রটা প্রস্তুত করে রাখেন যে নির্বাচনে যদি তারা পরাজিত হন, তখন তারা বলে আমরা তো আগেই বলেছিলাম। সুতরাং সেই ধরনের সংস্কৃতি আমরা নিজেরা মুক্ত হই, এবং মুক্ত হলেই নির্বাচন কমিশনকে আমরা স্বাধীনভাবে কাজ করতে দিই, তাহলে তারা তাদের কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ জনাব মাহরুব মোর্শেদ, ধন্যবাদ জনাব ডক্টর আনোয়ার হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বললাম নির্বাচন কমিশন, দায়িত্ব এবং চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের অনেক দায়িত্ব রয়েছে,
সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সামনে একটি সুন্দর নির্বাচন পরিচালনার জন্য, এবং আশা করছি যে বিরোধী পক্ষরাও চাইবে একটি সুন্দর নির্বাচন। আমরাও চাই আগামী দিনে, সাধারণ জনগণও চায় আগামী দিনে একটি সুন্দর নির্বাচন। আমরা আর রাজনৈতিক সহিংসতা চাই না। কাল আবারও দেখা হবে নতুন কোন অতিথির সাথে। শুভরাত্রি।